ভ্রমণ পিপাসু ওইডিয়াস আজ রাঁচি আর নেতারহাটের পথে। জার্নিটা শতাব্দী রাঁচি এক্সপ্রেস ধরি। এখন চলেছি সকালবেলা 6:05 ট্রেন ধরে। ব্রেকফাস্ট খেতে খেতে এখন চলেছি সামনের দিকে। পাশের এরকম দৃশ্য দেখতে দেখতে ট্রেন চলেছে আমাদের। আমি নেমে পড়লাম রাঁচিতে এবং রাঁচি থেকে প্রি বুকিং করা গাড়ি করে আমি এখন চলেছি দশম ফলসের উদ্দেশ্যে। ট্যুর বুকিং করে দিয়েছিল আমাদের ধর্মেন্দ্রজি। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব। দশম ফলসের এরকম দৃশ্য প্রথমে দেখে মোহিত হয়ে গেলাম। কি সুন্দর লাগছে দেখুন, এটা একদম ওপর থেকে। এখানে একটা বসার জায়গা আছে, এখান থেকে বসে বসেই আপনারা এই ভিউ দেখতে পারেন। সময় কেটে যাবে এরকম ভিউ দেখতে দেখতে। হ্যাঁ, এবার হয়তো আপনারা ভাবছেন আমি ওই নিচে একদম নেমেছিলাম কিনা আর একদম সামনে ঝর্ণার গেছিলাম কিনা। দেখুন এবার একদম ঝর্ণার সামনেই আমি চলে এসেছি। এই দৃশ্য আরো সুন্দর। হ্যাঁ, ওই পাথরগুলোর ওপরে উঠেও ছিলাম, কিন্তু খুব রিস্কি ছিল। আপনারা আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ঝর্ণার জলের এরকম স্রোত যেন একটা থেরাপির মতন কাজ করে। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছিলাম। এই জায়গা থেকে দূরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। অনেকক্ষণ সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম আরেকটি পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তার চারিধারে কাশফুলের সারি, সেই দেখতে দেখতে এখন চলে এলাম দ্বিতীয় পয়েন্টের উদ্দেশ্যে। আমি এখন এসে পৌঁছালাম সান টেম্পলের একদম সামনে। এটাই হলো সান টেম্পলের প্রবেশদ্বার। তবে অনেক বেলা গড়িয়ে গেছিল, তখন বেজেছিল সন্ধে 5:30। তাই এন্ট্রি বন্ধ হয়ে গেছিল। মন্দিরের চারিপাশটা তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ফটোগ্রাফি করে নিলাম। এখান থেকে এবার হোটেল রুমে ফিরে এলাম। আমার হোটেল ছিল সেনেট। এখানে এসে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। রাতের বেলা মটন বিরিয়ানি খেয়ে সকালবেলায় উঠে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল হালকা। বেশ ভালোই ছিল ওয়েদারটা, মানে একটা মায়াবী বেশ শহরের মতন লাগছিল। রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের দৃশ্য দেখে অভিভূত হচ্ছিলাম। এখন চলে এসেছি গেতালসুদ ড্যামের একদম সামনে। এই জায়গার ভিউ এতটাই অসাধারণ আর মনোরম যে আমি গাড়ি থেকে নেমে অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছিলাম। নিজের সেলফি তোলা ছাড়া আর কিছু উপায় ছিল না এখানে। এই ড্যামের একদম সামনের দিকে চলে গেলাম। সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে এই ড্যামের সামনে গিয়ে দেখলাম যে খুব আস্তে আস্তেই জল পড়ছে। এবার চললাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করে এখন চলেছি শালবনের সারির মধ্যে দিয়ে রাস্তাকে ভেদ করতে করতে। এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এরকম দৃশ্য দেখছি বলেই তাই আর কোনো কথা বলছি না। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটি নদী দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। ড্রাইভার দাদাকে বলে এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, তারপর চলে গেলাম নেক্সট পয়েন্টে। এবার চলেছি হুন্ড্রু ফলসের দিকে। এই রাস্তার ধার দিয়ে সামনের দিকে এগোলে হুন্ড্রু ফলস। প্রথম দর্শনেই হুন্ড্রু ফলসে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এসেছি এখানে সেপ্টেম্বর মাসে।
এই ফলসের সামনে আসার কিছুক্ষণ আগেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু বর্ষার সিজনটা যাওয়ার পরপরই ঘুরতে এসেছি, তাই এই ঝর্ণাগুলোকে একেবারে ভরাটে দেখছি। আর এত সুন্দর দৃশ্য দেখবো, সত্যি কথা বলতে আমি ভাবিনি। এনাকে দেখে একটু মায়া হলো আমার, তাই আমার পকেট থেকে একটা বাউলি বার করে খেতে দিলাম। এখানে হস্তশিল্প খুব বিখ্যাত। খুব সুন্দর সুন্দর জিনিস এখানকার মানুষরা হাতে তৈরি করেই বিক্রি করে। এবার এসে গেছি জোনা ফলসের কাছে। এই পথ ধরে জোনা ফলসের কাছে যাওয়া যায়। দুটো রাস্তা আছে। প্রথমে একটা রাস্তা দিয়ে গেছিলাম, তারপরে উল্টো দিক থেকে আরেকটা রাস্তা দিয়ে গেলাম। অর্থাৎ এই ঝর্ণার উপরের একটা দিক জায়গা এবং নিচের দিকে আরেকটা জায়গা আছে। দুটো জায়গা দিয়ে আপনারা ভিউটা পেতে পারেন। প্রথমে এই স্পটটায় এসে অনেকক্ষণ টাইম কাটাচ্ছিলাম, কারণ এই জায়গাটায় লোকজনের একটু কোলাহলটা কম ছিল এবং আমার বসে থাকতেও ভালো লাগছিল। এই একা একাই এখানে একদম জলের সামনে বসেছিলাম। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এইবার উপর থেকে নিচের দিকে একদম নেমে এসেছি। নিচের দিকে আসলেই আসল ভিউটা পাওয়া যায়, এরকম সমস্ত ঝর্ণার জলগুলো এক জায়গায় এসে পড়ছে, আর সেই দেখার আনন্দ আরো বেশি উপভোগ করা যায়। এবার এগোলাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। নেক্সট পয়েন্ট ছিল সীতা ফলস। সীতা ফলসের প্রথম ভিউ এক ঝটকাই মুগ্ধ হয়ে গেলাম। আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন। এই সিঁড়িগুলো দিয়ে অনেকটা নিচে নেমে ফলসের একদম সামনে পৌঁছানো যায়। অবশ্যই সেখানে গেছিলাম। আমাদের দেশেরও অনেক ঝর্ণার ভিউ বাইরের দেশের কোনো অংশের থেকে কম নয়। দেখুন কত সুন্দর লাগছে। আজকের জার্নি শেষ করে এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এটি ছিল গুরু নানক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম আবার নতুন উদ্দেশ্যে, নতুন স্পটগুলোকে দেখার জন্য। এই লেকের পাশ দিয়ে যেতে যেতে আমি পৌঁছালাম পাহাড়ি মন্দিরের সামনে। এবার চলে এসেছি রক গার্ডেনে। অবশ্যই এখানে আমি ঢুকবো। রক গার্ডেনটা ঘুরে দেখলাম। ঢোকার এন্ট্রিতেই অনেক সুন্দর সুন্দর গাছের সারি, নানা ধরনের গাছ, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম সবকিছুই আছে। বাইরের দেশের গাছ, আমাদের দেশের গাছ সবকিছু মিলিয়ে এই রক গার্ডেনটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এই পয়েন্ট থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটোগ্রাফি করছিলাম। একটু আগেই বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটাও খুব সুন্দর ছিল।
যে জিনিসটা ছোটবেলা থেকে শুনতাম যে কিছু করলেই, পাগলামি করলেই এখানে পাঠিয়ে দেওয়া হবে, সেই জায়গাটা আজকে দেখছি। রাঁচি মেন্টাল হসপিটাল। বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তাই শুধু ছবি তুলে নিলাম। আবার চলেছি আমার অজানা এক পথ ধরে। আমার ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছেন এবার পাত্রাতু ভ্যালির কাছে। এবার এসে পৌঁছালাম সেই জায়গাতেই। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। এখানে আই লাভ পাত্রাতু লেখা আছে, তাই সবার মতন ফটোগ্রাফি করতেও ছাড়লাম না। যেখানে দেখছি সেখানেই ফটো তুলে যাচ্ছিলাম। তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চললাম আবার সোজা পথ ধরে। নেক্সট পয়েন্ট ছিল পাত্রাতু লেক। এই হলো পাত্রাতু লেকের একদম প্রবেশদ্বার। এখানে অঝোরে বৃষ্টি পড়ছিল। আমি কিছুটা ভিজে গেছিলাম ঠিকই, তবে ছাতা এনেছিলাম বলে ছাতাটা সেই খুলতেই হলো। এই পথ ধরে লেকের কাছে চলেছি, আর লেকে আসা মানেই বোটিং স্পট। বোটিং তো আমি করবই। একটা স্টিমার বুক করেছিলাম, মোটর বোট। সেটা নিয়েছিল 450 টাকা। সেটায় উঠে যখনই যাচ্ছি, তখন বৃষ্টির ঝোর আরো বেড়ে গেল। আর সেটা ছিল আলাদাই এক্সপিরিয়েন্স, অসাধারণ জাস্ট। বোটিং এক্সপিরিয়েন্সের পর এবার চলে এলাম পাতরাতু ড্যামের একদম সামনে। এখন জল ছেড়েছে, তাই জন্য দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে লোকের ভিড় একটু কম, তাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেও ভালো লাগছিল। এবার আমরা চলেছি নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। এটা ছিল রাজরাপ্পা মন্দির। এই মন্দির ছিন্নমস্তা দেবীর মন্দির হিসেবেও বিখ্যাত। মন্দির প্রায় 6000 বছরের বেশিও পুরনো। এই হলো ঢোকার গেট। এই মন্দিরের পেছন দিকে ভৈরবী নদী আর দামোদর নদী একসাথে এসে মিশেছে। সেই জায়গায় আমি এসে দাঁড়ালাম। এই জায়গার দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না। এই মন্দির শক্তিপীঠের অন্তর্গত। আর এখানের একপাশে যেটা দেখছেন, এই পাশটা হলো দামোদর নদী, অপর দিকটা হলো ভৈরবী নদী। দুটো এসে মিশেছে যেখানে, সেই জায়গাটায় মন্দিরটা গড়ে উঠেছে। আমার হাতে সময় কম ছিল বলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার হোটেলে ফিরে গেলাম। সেদিন ছিল রাবণ বধ। পরের দিন সকালে আমি চলে এলাম জগন্নাথ টেম্পল দেখতে। আকাশটা তখনও মেঘলা মেঘলা, তবে বৃষ্টি পড়ছে না। মন্দিরের বাইরে জুতো খুলে যেতে হয়, এবং মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়। তাই জন্য বাইরে থেকেই ছবি তুলছিলাম। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। কি অসাধারণ ভিউ! এবার চলেছি
রাঁচি স্টেডিয়ামের দিকে। এখানেও বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই গাড়িটা পাশ থেকে ঘুরিয়ে নিয়ে চলে যেতে হলো। আমি কিছুক্ষণ ছবি তুলে নিলাম। স্টেডিয়ামটা দেখার পর এবার আমরা চলে এলাম পাতরাতু ড্যামে। এখানকার মনোরম পরিবেশ আর ওয়েদার ভীষণভাবেই মুগ্ধ করছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম আর চারিপাশটা দেখছিলাম। মনটা যেন ভরে যাচ্ছিল। এবার বেরিয়ে পড়লাম রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। গাড়ির পথ ধরে আমরা চলেছি। বৃষ্টি ভেজা রাস্তায় এই পরিবেশ এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতন নয়। চারিপাশের রাস্তা এত সুন্দর, তাই যেখানেই চাইছে মন সেখানেই দাঁড়িয়ে পড়ছি। এই ভিউ দেখে এতটাই ভালো লাগছিল, তাই গাড়ির ড্রাইভারকে এখানে দাঁড়াতে বললাম এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করে আবার চলে পড়লাম। রাস্তার এই জায়গাটায় অনেক বাঁদর ঘিরে ধরেছিল, তাই গাড়ি অনেকটা স্লো যাচ্ছিল। রাস্তাটা আস্তে আস্তে কুয়াশা ঘেরা হয়ে যাচ্ছিল। চারিপাশে গাছের সারি আর কুয়াশা ঘেরা রাস্তা। আসলে আমরা নেতারহাটের দিকে যাচ্ছি, তাই জন্য এরকম দৃশ্য খুবই স্বাভাবিক। এটা ছিল নেতারহাটের আমার হোটেলটা। খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। হয়তো ভাড়া একটু বেশি, কিন্তু মনের মতন জায়গা পেয়েছিলাম। এখানকার বারান্দাটা খুললেই এরকম একটা দৃশ্য। এটা সকালবেলার ভিউটা এতটাই সুন্দর, আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। হোটেলের ভিউ এত সুন্দর, দেখতে দেখতে অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম। এবার ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম, কারণ কাছাকাছি ছিল কোয়েল ভিউ পয়েন্ট। পাইন বনের এই সারি এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একদম লাস্ট পয়েন্টটায় গিয়ে এখানে এসে ফটোগ্রাফি করছিলাম। ওয়েদার তো খুবই সুন্দর ছিল, কারণ মেঘে ঢাকা, হালকা বৃষ্টি পড়েছে আর সঙ্গে এরকম পাহাড়ি দৃশ্য। সে যেন এক অদ্ভুত অনুভূতি। এই জায়গাটায় যখন এসছি তখন বেলা প্রায় 4টে বাজে। খাওয়া দাওয়া সেরে এখানটায় এসে ঘুরে বেড়াচ্ছিলাম। অনেক লোক ছিলেন এখানে। তারপর চলে এলাম আপার ঘাগরি ফলস দেখতে। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমি এই পথ ধরে হেঁটে গেলাম। সামনের দিকে অনেকটা যেতেই দেখলাম সেই সুন্দর দৃশ্য। সবার আগে তো ক্যামেরা বার করে ভিডিওগ্রাফি করে ফেললাম। এখানকার একটা স্নিগ্ধ অনুভূতি অনুভব হচ্ছিল প্রকৃতির মধ্য দিয়ে, যেন মনে হচ্ছে এখানে অনেকক্ষণ বসে থাকি। স্ট্যান্ডটা রেখে আমি নিজের কিছুক্ষণ ছবি তুললাম। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। অনেক ট্রিপের মধ্যে আমার এই জায়গার রাস্তার দৃশ্যটা হয়তো সারা জীবন মনে থাকবে, কারণ আপনারা এক্ষুনি বুঝতে পারবেন কেন আমি এটা বলছি। হ্যাঁ, দেখতে থাকুন। বেশ ঠান্ডা অনুভব হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে যেতে। আর বনের সারি, চারিদিকে শাল গাছ, আর আস্তে আস্তে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বেলা বাড়তে চলেছে। এখন বিকেল প্রায় 5টার ওপর বাজে। দেখুন কেন বলছিলাম এই দৃশ্যটা এতটাই সুন্দর। এখন এসে পৌঁছেছি আমি
নেতারহাট সানসেট পয়েন্টে। হ্যাঁ, সানসেট হয়তো হয়ে গেছে, কিন্তু তার রেসটা এখনও রয়ে গেছে, তাই জন্য জায়গাটা দেখার ভিউ আর ছাড়লাম না। সবাই এর মধ্যে ফটোগ্রাফি করছে, তাই আমিও করলাম। অ্যাকচুয়ালি করার মতনই ছিল জায়গাটা। এখানকার ওয়েদারটা অনেকটা দার্জিলিং ম্যালের মতন লাগছিল। পাশে একদম গ্রাম্য খাবার পাওয়া যায়, সেখান থেকে চা আর পকোড়া কিনে এই জায়গাটা ওয়েদারটা ফিল করছিলাম। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চারিদিকে অন্ধকার, জঙ্গলের রাস্তা দিয়ে আমি চলেছি। আমার ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি নিয়ে চালাচ্ছিলেন। হোটেলে ফিরে এসে রেস্ট নিয়ে ডিনার করে পরের দিন সকালে উঠলাম। এখন ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট করে সবার আগেই দেখতে চলে এলাম নেতারহাট স্কুল। এই সময়টায় বন্ধ ছিল, তাই দূর থেকেই যা ছবি তোলার আমরা তুলছিলাম। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। এখানেও অনেক পাইন গাছের সারি দেখা যাচ্ছিল। এবার চলে পড়লাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। সত্যি এই জায়গাটা দেখে অনেকটা স্কটল্যান্ডের মতনই মনে হচ্ছিল। ব্রিটিশরা কেন এই স্কটল্যান্ড নাম দিয়েছিলেন সেটা এখন বুঝতে পারছি এখানে এসে। এখানকার মানুষদের লাইফস্টাইল খুব সিম্পল। প্রত্যেকের কাছে কিছু না কিছু গৃহপালিত পশু আছেই, আর আমাদের শহরে তো প্রায় দেখাই যায় না এরকম কিছু। রাস্তার মাঝখানে এরকম ভেড়ার পাল এত বেশি ছিল যে জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছিল। এখন এত সুন্দর পথ ধরে আমরা চলেছি সামনের দিকে। দূরে এই পাহাড়ের সারি দেখে মনটা যেন মাঝে মাঝে অনেক দূর বিস্তৃত হয়ে যাচ্ছিল। এবার হঠাৎ চলে এলাম জঙ্গলের মধ্যে, কারণ এই রাস্তা দিয়েই আমরা লোধ ফলসের দিকে যাব। লোধ ফলসের দিকে পায়ে হেঁটে অনেকটা দূর এগোতে হয়, প্রায় 1 কিলোমিটারের ওপর। হাঁটা তখন যখন শুরু করলাম বেশ ভালোই লাগছিল, এবং শেষ পয়েন্টে এসে যখন এরকম দৃশ্য পাই তখন খুবই সুন্দর লাগছিল। যেহেতু আমি এসেছি সেপ্টেম্বর মাসে, তাই জন্য এই ঝর্ণার জলগুলো অনেক বেশি ভরে ছিল, তাই এর মুগ্ধতা অনেক বেশি। আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই, তাই আমি নিজে নিজেই নিজের ছবি তুলছি। এই ব্রিজটা ব্রিটিশ আমলের তৈরি। আগে এখান দিয়ে যাতায়াত করতো লোকে, কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এটা হেরিটেজ হিসেবে রাখার জন্য, না হলে যে কোনো সময় ভেঙে পড়বে। এবার চলেছি সুগাবন্ধ ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসটা বেশ অন্যরকম, খুব বিস্তৃত এরিয়া জুড়ে, এবং অনেকটা জায়গায় জায়গায় আমি গিয়ে দাঁড়াতে পারছিলাম, সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। এই জায়গাটায় বেশি আমি কথা বলবো না, আপনারা শুধু মন দিয়ে জলের গর্জনের আওয়াজ শুনুন।
এবার আমি এসে পৌঁছালাম মিরচাইয়া ওয়াটারফলসের কাছে। এই জায়গাটা এসে আমি জুতো খুলে পা ভিজিয়েছিলাম। আমার সমস্ত ট্যুরের এই জায়গাটাই লাস্ট পয়েন্ট ছিল, তাই এখানে অনেকক্ষণ বসে সময় কাটাচ্ছিলাম। সময় গড়িয়ে গেল। এখন দেখতে দেখতে সেই আঁকাবাঁকা পথ ধরে সানসেট দেখতে দেখতে হোটেলে এসে পৌঁছাচ্ছিলাম। হোটেলের সামনে এরকম রাস্তায় রাতের বেলা একটু বেরিয়েছিলাম, তারপর সকালবেলায় উঠে দেখি এরকম দৃশ্য। এত অসাধারণ লাগছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সারা হোটেলের বাইরে এরকম চারিদিকে কুয়াশাচ্ছন্ন। হোটেল থেকে চেক আউট করে সেই একই আঁকাবাঁকা পথ ধরে চলে গেলাম এবার স্টেশনের দিকে। হয়তো ছোট ট্রিপ ছিল, কিন্তু সারা জীবন এই ট্রিপটা মনে থাকবে আমার। সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। মাঝখানে কোয়েল নদীর সাথে আবার দেখা হলো। শেষবারের মতন কিছুক্ষণ এখানেও সময় কাটিয়ে নিলাম, কারণ এখানকার কিছু ফটোগ্রাফি না করলেই নয়। এত সুন্দর দৃশ্য। আমার সাথে যাত্রাপথ কেমন লাগলো এই জায়গাগুলোর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ।